একদিনের ভ্রমণে আজ আমরা ঘুরে দেখব উত্তর কলকাতার বুকে অবস্থিত ঐতিহ্যবাহী দুটি দর্শনীয় স্থান, যেটি কেন্দ্র করে দুই দিকে দুটি রাস্তা করা হয়েছে। প্রথমটি হলো লাল মন্দির এবং দ্বিতীয়টি হলো গিরিশ ভবন। একটি সোজা রাস্তা, যার নাম আলাদা হলেও প্রায় 700 মিটার একটি রাস্তার মাঝে অবস্থিত এই দুটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান। এই দুটি দর্শনীয় স্থান কোথায় অবস্থিত, কিভাবে আসতে হবে, ইতিহাস সহ সম্পূর্ণ তথ্য রোড গাইডের সাথে তুলে ধরা হয়েছে, যাতে খুব সহজেই এই ভিডিওটি অনুসরণ করে ঘুরে দেখে নেওয়া যেতে পারে। প্রথমেই দর্শন করব লাল মন্দির, যেটি অনেকের কাছে শোভাবাজার লাল মন্দির নামে পরিচিত। এই মন্দিরে আসতে হলে কাছের মেট্রো স্টেশন হলো শোভাবাজার সুতানুটি। মেট্রো স্টেশন 2 নম্বর অথবা 3 নম্বর গেট থেকে বেরিয়ে একদম কাছেই রয়েছে এই মন্দিরটি। এছাড়াও বাসে করে আসা যায়, সেক্ষেত্রে 222 নম্বর বাসটি সরাসরি মন্দিরের সামনে এসে দাঁড়ায়। তবে আমরা 2 চাকার মাধ্যমে যাত্রাটি করেছিলাম গিরিশ পার্কের কাছ থেকে সেন্টার এভিনিউ রাস্তা ধরে। এখন শোভাবাজার সুতানুটি মেট্রো ক্রসিং মোড়ে এসে দাঁড়িয়ে রয়েছি। ডান দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি হাতিবাগানে এবং বাঁ দিকের রাস্তাটি আহিরিটলার দিকে গেছে, আর সামনের এই সোজা রাস্তাটি চলে গেছে বাগবাজারের দিকে। আমরা সোজা রাস্তা ধরে যাব। এখান থেকে কিছুটা এগোলেই লক্ষ্য করা যাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে লাল মন্দির। এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি। উত্তর কলকাতার প্রাণকেন্দ্রে রাজা নবকৃষ্ণ স্ট্রিট ও যতীন্দ্রমোহন এভিনিউ মোড়ে অবস্থিত শতাব্দী প্রাচীন এই লাল মন্দির। শোভাবাজার মেট্রো স্টেশনের একদম পাশেই অবস্থিত এই লাল মন্দিরটি। এই মন্দিরটি অনেকের কাছে শোভাবাজারের লাল মন্দির নামে পরিচিত হলেও মন্দিরটিকে ফেলাকালী মন্দির নামেও অনেকে চেনেন। সম্পূর্ণ মন্দিরটি লাল রঙের। মন্দিরের উচ্চতা প্রায় 40 ফুটের মতন। 3টি চূড়া বিশিষ্ট একটা 4 চালা স্থাপত্যের নির্মিত এই মন্দির। বাংলার 1301 সন, ইংরাজির 1894 সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেছিলেন অমর কৃষ্ণ চক্রবর্তী। উত্তর কলকাতার ব্যস্ততম রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি কত জানা অজানা ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। এই লাল মন্দিরের নির্মাণ এবং শোভাবাজার রাজবাড়ির সঙ্গে যোগসূত্র রয়েছে। মন্দির ঘিরে রয়েছে নানান কিংবদন্তি। জনশ্রুতি রয়েছে মন্দিরটি তৈরি করেছিলেন শোভাবাজার রাজবাড়ির মহারাজ নবকৃষ্ণ দেব। কথিত আছে অমর কৃষ্ণ চক্রবর্তী মা কালীর স্বপ্নাদেশ পেয়েছিলেন যে শোভাবাজার রাজবাড়ির পুকুরের ডাকাতেরা মা কালীর মূর্তি ফেলে গিয়েছে। এই স্বপ্ন দেখার পর তিনি ভোরবেলাতে সেই পুকুর থেকে ডুব দিয়ে মায়ের মূর্তি উদ্ধার করেন। পরবর্তীকালে সেই মূর্তি মন্দিরে স্থাপন করেন। আরও একটি কিংবদন্তি রয়েছে, সেটি হলো এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে রঘু ডাকাতের গল্প। একদা রঘু ডাকাত নাকি রাজবাড়ির সম্পত্তি লুট করার সাথে যোগমায়া মূর্তিটিকে নিয়ে যায় এবং একটি পুকুরে ফেলে চলে যায়। রাজা নবকৃষ্ণদেব এই ঘটনাটির স্বপ্নাদেশ পেয়ে প্রতিমা তুলে এনে প্রতিষ্ঠা করেন। এই সব ঘটনার পাশাপাশি এও জানা যায় যে বর্তমানে যেখানে বাগবাজার টেলিফোন এক্সচেঞ্জ অবস্থিত, বহু বছর পূর্বে সেখানে ছিল একটি বিশাল পুকুর, যেটি রানীর পুকুর নামে পরিচিত ছিল। 1890 সাল নাগাদ পুকুরটি সংস্কারের সময় একটি ছোট কালী মূর্তি পাওয়া যায়। সম্ভবত জলে কেউ ফেলে দিয়ে চলে যান। সেই মূর্তিটি শোভাবাজার রাজবাড়িতে জমা করা হয়। পরবর্তীকালে মহারাজের কাছ থেকে অমর কুমার চক্রবর্তী কালী মূর্তিটি চেয়ে নিয়ে সেই পুকুরের কাছের জমিতেই কুঁড়ে ঘর বানিয়ে নিত্য পুজো শুরু করেন এই কালী মূর্তির, এবং ধীরে ধীরে এই দেবীর নাম লোকমুখে ফেলাকালী নামে পরিচিত পায়। এমনকি মন্দিরের দুই ধার দিয়ে রাস্তা চলে যাওয়া এবং ব্রিটিশ যোগসূত্রের সাক্ষী বহন করছে এই মন্দির। শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এমন একটি রাস্তা নির্মাণ করতে চেয়েছিলেন
যেটি ব্যবহার করে খুব সহজেই যুদ্ধের ব্যবহার গাড়ি, যন্ত্রপাতি সহ নানান জিনিসপত্র ফোর্ট উইলিয়াম থেকে ব্যারাকপুর সেনা ছাউনি পর্যন্ত তাড়াতাড়ি পৌঁছানো যায়। বর্তমানে লাল মন্দিরটি যে রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে, এটি সেই রাস্তার অংশ ছিল মন্দিরটিকে সাথে নিয়ে। রাস্তার সম্প্রসারণের জন্য এই লাল মন্দিরটি ব্রিটিশদের কাছে বাধা হওয়াতে ব্রিটিশরা মন্দিরটি ভাঙার চেষ্টা করলেও নানান কারণে মন্দিরটি ভাঙতে না পেরে মন্দিরটিকে অক্ষত রেখে ওখান থেকেই দুই ভাগে ভাগ করে রাস্তা নির্মিত করা হয়েছিল, বর্তমানে যেখানে লাল মন্দিরটি রয়েছে। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিতা মা কালীর মূর্তির পাশাপাশি রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। এই মন্দিরে একমাত্র কল্কি অবতারের মূর্তি রয়েছে। যোগমায়া মূর্তির পাশাপাশি পুজো পাচ্ছেন গোপাল, শিব, অন্নপূর্ণা সহ নানান দেবদেবী। মন্দিরে নিত্য পুজোর সাথে প্রতি বৃহস্পতিবার এবং শনিবারে বিশেষ পুজো হয়ে থাকে। এই লাল মন্দিরটি দর্শন করে নেওয়ার পর আমাদের পরবর্তী গন্তব্য হলো বাগবাজার। সেখানেও এই রূপ রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী দর্শনীয় গিরিশ ভবন, যেটি কেন্দ্র করে দুই দিকে রাস্তা করা হয়েছে। এই রাস্তা ধরে সোজা চলে গেলে আসবে রাজবল্লভ পাড়া এবং সেখান থেকে বাগবাজার। এই রাস্তার বাঁ দিক দিয়ে চলে গেলে কুমারটুলি পড়ে। আরও একটু সামনের দিকে এগোলেই বাঁ দিকে রয়েছে জগৎ মুখার্জি পার্ক, আর ডান দিকে রাস্তাটি চলে যাচ্ছে সোজা শ্যামবাজারের দিকে। আমরা সোজা যাব, কিছুটা এগোলেই বাঁ দিকে পড়ে বলরাম মন্দির। এই সামনেই রয়েছে বাঁ দিকে বলরাম মন্দির, আর এখান থেকেই সামনের দিকে এগোলেই রয়েছে গিরিশ ভবন। এখন চলে এসেছি গিরিশ ভবনের সামনে। আজ আমরা এমন এক বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব বাড়ির সামনে উপস্থিত হয়েছি, যিনি ছিলেন বাংলা নাটকের অগ্রপথিক ও নাট্যকার মহাকবি গিরিশচন্দ্র ঘোষ। এই বাড়িতেই একসময় গিরিশ ঘোষ বসবাস করতেন। 1885 সালে 25শে ফেব্রুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রথমবার এই বাড়িতে পদার্পণ করেছিলেন। এর পরবর্তী সময় গিরিশ ঘোষের এই বাড়িতে আরও দুবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ এসেছিলেন। বাগবাজারে গিরিশ ঘোষ এভিনিউর ঠিক মাঝে এই বাড়িটি অবস্থিত। বাড়িটি কলকাতার হেরিটেজ তকমা পেয়েছে। গিরিশ ঘোষের এই বাড়ি সম্পর্কিত একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কলকাতার ভ্রমণে এই দুটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান ঘুরে দেখে নেওয়া যেতেই পারে।